বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার দায়বদ্ধতা নিছে একমাত্র হাসিনা। ম্যানেজ করতে পারবে না কেন? আপনারা কি ক্ষমতার লোভে? তার কথাবার্তা যেন আগের কথার সঙ্গে অতটা মেলে না। মাহফুজ আলম উনি সাপোর্ট পাবেন তাদের যাদের হাতে পয়সা আছে, মিডিয়া আছে এবং পুরো এস্টাবলিশমেন্ট আছে। মাসুদ ভাই, আপনার কাছে যিনি জানতে চাচ্ছিলাম যে গত দুদিন ধরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার একটি স্ট্যাটাস নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের যতগুলো স্টেক রয়েছে তাদের মধ্যে একটি ব্যাপক মতবিরোধ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আবার সীমাবদ্ধ রয়েছে, এটি আবার এর বাইরে আসেনি। মানে এটি কেন হচ্ছে আপনার কি মনে হয়, এবং এটি কোনো খারাপ বার্তা দেয় কিনা? এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেখান থেকে এরা সরে যাচ্ছে কিনা? না না, আমি তা মনে করি না। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে জিনিসটা, এই আকাঙ্ক্ষাটা যে খুব স্পষ্ট করে কিছু কখনো বলা হয়েছে তা কিন্তু না। এটা হলো গিয়ে দেখেন, এই আকাঙ্ক্ষা কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্রমাগত চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ হওয়াটাও স্বাভাবিক। আমি এতে অস্বাভাবিক কিছু দেখি না। প্রতি মুহূর্তেই চেঞ্জ হবে, এবং একটা বড় একটা লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিল। আবার প্রত্যেকের আলাদা আলাদা লক্ষ্য আছে। যখন ওই বড় লক্ষ্যটা অর্জিত হয়ে যায় তখন প্রত্যেকে আবার যার যার আলাদা আলাদা লক্ষ্য নিয়ে তার মতো করে অগ্রসর হয়। এই সবগুলি কিন্তু আমি মনে করি খুবই হেলদি এনভায়রনমেন্টের জন্য প্রয়োজন এগুলি, এবং এখানে আমি কোনো সমস্যা দেখি না। মতবিরোধ তো থাকবেই, ঘরের মধ্যে মতবিরোধ নাই। আপনি কি আপনার পিতার সমস্ত সিদ্ধান্তের সঙ্গে একমত হন না তো? আপনার ফ্যামিলিতেও আপনার বাচ্চার, আপনার স্ত্রীর সব সিদ্ধান্তের সঙ্গে আপনি একমত হন? তারা আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হয় না তো? এই একমত হলেই বরং অশান্তি হতো। বরং একমত না হওয়ার মধ্যে এক ধরনের বিউটি আছে। আমি এই বিউটিটাকে এনজয় করি। এটা হওয়া উচিত। বিরোধ থাকবে। বিরোধ থাকলে কি হয়, যখন আপনার কথা আমি বিরোধিতা করলাম অথবা আপনি আমার কথা বিরোধিতা করলেন, ওরা সঙ্গে সঙ্গে আমি চিন্তা করি যে তাহলে আমার সিদ্ধান্ত আমি যেটা বললাম এর মধ্যে বিরোধিতা কেন? তাহলে আমার একটা সেকেন্ড থট দেওয়ার সুযোগ আছে। আমি সেই সেকেন্ড থটটা হয়তো দিই, তাহলে কোথায় আমার ভুলটা হলো, কেন আমার সঙ্গে বিরোধিতা করলো। আমি একবার দ্বিতীয়বার হয়তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি না, অথবা করি, কি হয় বলা কঠিন, কিন্তু আমি দেখি দ্বিতীয়বার চিন্তা তো করি। এই দ্বিতীয়বার চিন্তার জন্য এই বিরোধিতা, এই ধরনের মতবিরোধ হওয়ার দরকার আছে। মতবিরোধ এক জিনিস, আর শত্রু হয়ে যাওয়া আরেক জিনিস। এরা কিন্তু কেউ কোনো শত্রু হয় নাই। কাজে এখানে আমি মনে করি ঠিক আছে, আলাপ আলোচনা হবে। যেমন ধরুন, ওদের সঙ্গে তো এনসিপির একটা বিরোধ ছিল, একসঙ্গে তো ছিল, তারা একসঙ্গে এনসিপি করার কথা ছিল, তারা তো এনসিপির সঙ্গে পরে গেল না, আলাদা একটা পার্টি করলো। এমনকি পরস্পর শত্রু হয়ে গেল? শত্রু তো হয় নাই। শত্রু যে হয় না তার প্রমাণ তো দেখলাম, আমরা এইবারই দেখলাম। তো কেউ কোনো শত্রু না, কিন্তু লক্ষ্য অর্জনের জন্য মানে একটু মতবিরোধ থাকতেই পারে, এতে আমি কোনো অন্যায় দেখি না। মাহফুজের স্ট্যাটাসটা নিয়ে বলি আমি। মাহফুজের স্ট্যাটাসটা এখানে আমি দুটো কারণ দেখি। এক নম্বর কারণ দেখি যে শাহবাগের ওখানে কিছু স্লোগান ছিল, যে স্লোগানগুলির এই মুহূর্তে এই স্লোগানগুলি হয়তো তারা ধারণ করতে পারছে না। সম্মিলিতভাবে এই সরকার অথবা এনসিপি তারা মনে মনে কি ধারণ করে আমি জানি, হয়তো মনে মনে কোনো সমস্যা নাই, কিন্তু প্রকাশ্যে এই মুহূর্তে এটাকে তারা ধারণ করতে পারছে না। এখন ওইটার একটা কাউন্টার দেওয়ার জন্য মাহফুজ হয়তো এই ধরনের একটা স্ট্যাটাস না হইতে পারে, কিন্তু আমি শিওর না। কিন্তু মাহফুজ তারা আমার সঙ্গে আলাপ করে দেয় নাই, সে তার মতো করে দিয়েছে। আমি এভাবে ব্যাখ্যা খুঁজি যে কেন সে দিল এটা। আর এছাড়াও মাহফুজের আমি আর গত কয়েকদিন ধরে দেখছিলাম যে একটু যেন কিছু কিছু বিষয়ে তার কথাবার্তা যেন আগের কথার সঙ্গে অতটা মেলে না। আমি তো ওকে অনেকদিন ধরে ফলো করি, আমি নিজেও তার অনেক বক্তব্যের সঙ্গে বিরোধিতা করেছি। আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, আবার এটা আমার কাছে মনে হয়েছে ঠিক। এরকম হতেই পারে, এটা প্রত্যেকটা একটা মানুষের সব কথার সঙ্গে তো আপনি একমত হবেন না, এটা হতেই পারে। কাজে আমার কাছে মনে হয়েছে ওইটাকে ম্যানেজ করার জন্য এই ধরনের একটা বক্তব্য তার কাছ থেকে আসতে পারতো। কারণ এই একই বক্তব্য তো আবার একটু অন্যভাবে ঘুরে আসিফ মাহমুদও দিছে। আসিফ মাহমুদ সমালোচনা হয়নি, হ্যাঁ, সেটা নিয়ে আর এত সমালোচনা হয়নি। ও তো স্পষ্ট করে বলে নাই। এই যেরকম একদম মাহফুজের আমি কিছু লক্ষ্য করছি ওর বিভিন্ন লেখালেখিতে, যেটা আমি যেটা লক্ষ্য করছি আর কি, আমাকে যেটা মনে হয়েছে তার মধ্যে মনে করেন কৌশলী হওয়ার চিন্তাটা কম। জি জি, একদম ভাবে পট করে বলে ফেলায়। জি, আমরা একদম বুঝতে পারছি। শরীফ ওসমান হাদি জানতে চাই, মানে আপনিও তো ইনকিলাব মঞ্চ আলাদা হলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক, আপনারা সবাই একই, যেটি বলছিল মাসুদ ভাই বলছিল যে আপনারা ঘুরে ফিরে একই। আপনাদের মধ্যে অনৈক্য কেন দেখা দিল, এবং এটি মানে সুদূর প্রসারী একটি নেতিবাচক প্রভাব পড়ছে কিনা এই তরুণ সমাজের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে ছিল? মানে দেখুন, যদি সাধারণ জনগণের ভাষায় বলি তাহলে এটা দেখা তাদের জন্য আনন্দদায়ক না। তারা চায় জুলাইয়ের সমস্ত শক্তি একসাথে থাকবে, একসাথে কাজ করবে। আর বাস্তবতা হলো যে কোনো ঐক্যবদ্ধভাবে মানুষ বাঁচবার জন্য একটা কমন এনিমি দরকার। বাংলাদেশের গণমানুষের কমন এনিমি ছিল শেখ হাসিনা।
শেখ হাসিনা না, শুধু আওয়ামী লীগের পতন। তো এই লক্ষ্য প্রাথমিকভাবে অর্জনের পরে এখন যে যার ঘরে ফিরবে, যে যার মতো করে কর্মপন্থা। দেখেন, আমি যেটা মনে করি, এই যে যেটুকুন এখন একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি করছে, এটা কিন্তু কর্মপন্থার পার্থক্য। মানে এরাও কিন্তু কেউ চায় না যে হাসিনা ফিরুক, ফ্যাসিবাদ ফিরুক, অথবা আওয়ামী লীগ কোনোভাবে ফিরুক। সবার কিন্তু এখন এই যে যত অনৈক্য না, আপনি ধরেন এর থেকে 100 গুণ অনৈক্য যদি তৈরি হয়, এটা 1 মিনিটে আবার ঐক্যবদ্ধ করে দেওয়ার একমাত্র শক্তি রাখেন শেখ হাসিনা। ওনার এক কথায় 32 হাওয়া হয়ে গেছে। উনি আবার এরকম একটা কথা বলবেন, তখন দেখবেন মাহফুজ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই এসে একসাথে দাঁড়াবে। সুতরাং বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার দায়বদ্ধতা নিচ্ছে একমাত্র হাসিনা। সুতরাং তিনি বেঁচে থাকুক, আমরা দোয়া করি, কারণ তিনি বেঁচে থাকলে বাংলাদেশ ঐক্যবদ্ধ অনেকদিন থাকবে। না কিন্তু হ্যাঁ জি, আপনাদের কথায় মানুষ এগুলোতে কষ্ট পাচ্ছে কিনা, যারা সাধারণ মানুষ? হ্যাঁ, কষ্ট তো পাবেই মানুষ। এখন বাস্তবতা হলো আমরা চাইলে ওটাকে ম্যানেজ করতে পারবো না, কিন্তু আমি যদি অন্যভাবে বলি, সেটা কেন ম্যানেজ করতে পারবে না? কারণ আপনারা কি ক্ষমতার লোভে? আচ্ছা, ধরুন আমারে তো আর ক্ষমতার লোভ বলে লাভ নাই, কারণ আমরা তো আর ক্ষমতার সাথে নাই। মাহফুজের উপদেষ্টা মাহফুজ আলম উনি যেই পোস্টটা দিচ্ছে, আমি যদি আপনি আমাকে অন্যভাবে যদি বলতে বলেন, তাহলে আমি এটার একটা ফিলোসফি আছে। দেখেন, মাহফুজ আলম পোস্ট দেয়া, সেই পোস্ট ডিলিট করা, দুটোর কোনোটাই আমি অপরিকল্পিত মনে করি না। যেমন অনেকেই বলছেন স্যাটায়ার করে যে ডক্টর ইউনূসের উচিত সকল উপদেষ্টাদের ফেসবুক অ্যাকাউন্ট তার দায়িত্বে থাকবে, এবং পোস্ট দিবে উনি প্রেস সচিবকে দিয়ে, তারপরে পোস্ট দেওয়াই দিবে, মানে উপদেষ্টাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হোক। তো আমি মনে করি এই যে পোস্ট দেওয়াটা, সেই পোস্টটা 1 ঘন্টা পরে ডিলিট করানো, দুটোই পরিকল্পিত। এবং এই কারণ হলো কি, এনসিপিকে তো পলিটিক্স, ধরেন আমি এনসিপির কেউ না, বাট একজন সাধারণ জনগণ হিসেবে যেটা মনে করি, এটা এনসিপির পলিটিক্সের অংশ। কেন পলিটিক্সের অংশ? ধরেন বাংলাদেশে তো এই পুরো যে এস্টাবলিশমেন্ট, ইনক্লুডিং আপনাদের টিভি, সারা বাংলাদেশের সকল মিডিয়া, এরপর এস্টাবলিশমেন্ট, সকল কিছু, এটা কিন্তু আওয়ামী লীগের সফট সাপোর্টার, আওয়ামী লীগের কালচারাল উইংয়ের অংশ। ধরেন এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, কিন্তু তাদের হাতে পয়সা নাই, তাদের হাতে পত্রিকা নাই, তাদের হাতে মিডিয়া নাই, তাদের হাতে কিচ্ছু নাই। শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রধান আইকনটা চলে গেছে, কিন্তু সমস্ত ধরেন এই যে ছায়ানট বলি, উদীচী বলি, যত সাংস্কৃতিক সংগঠন বলি, এরা তো দিন শেষে সে আওয়ামী লীগের পলিটিক্সটা বাঁচাই রাখছে। এখন আওয়ামী লীগ যেদিন থেকে নিষিদ্ধ হয়ে গেল, কারো না কারো তো ওইগুলোর অকুপাই করতে হবে, সেখানে এইটা তো তার লাগবে। এনসিপির পক্ষ থেকে যদি মাহফুজ আলম ওই দায়িত্বটা নেন যে আমি যদি এদেরকে গালি দিয়ে এরকম পোস্টার দেই, তাহলে এই এস্টাবলিশমেন্টের গুলো সাপোর্ট আমি পাবো, এবং সেটা পরিকল্পনা করে বলেছেন বলেই আমার বিশ্বাস। কারণ উনি এতটা অবুঝ না যে অন্যদের গালি খাবো। উনি গালি খাবেন সেই সব মানুষের যাদের হাতে পয়সা নাই, খালি গালি আছে। উনি সাপোর্ট পাবেন তাদের যাদের হাতে পয়সা আছে, মিডিয়া আছে, এবং পুরো এস্টাবলিশমেন্ট আছে। সুতরাং এটা তো ওনার রাজনীতির অংশ, এটা তো ভালো। হয়তোবা আপনার মানে আমি একজন ধারণা। যে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, জানতে চাচ্ছিলাম যে হাদির সাথে যে বিষয়ে আলাপ করছিলাম, সেটি আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে জানতে চাই